সালটা ছিল 2014 যখন আমাদের দেশ ভারতকে অফিশিয়ালি WHO তরফ থেকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই পরিস্থিতিটা সম্ভবই হতো না যদি না দুজন ডাক্তার তারা একেবারে একে অপরের সঙ্গে মল্লযুদ্ধে নামতেন এবং একজন মার্কিন প্রেসিডেন্টের পোলিও হতো। দিস ইজ দ্য স্টোরি অফ হাউ পোলিও ওয়াজ ইরাডিকেটেড। 1914-তে জন্মগ্রহণ করেন ডক্টর জোনাস সল্ক। অবভিয়াসলি তখন তিনি ডাক্তার ছিলেন না, তো ছোটবেলা থেকেই পড়াশোনায় প্রচন্ড ভালো ছিলেন তিনি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মাত্র 15 বছর বয়সে তিনি কলেজ পাশ করেন এবং তারপর নিউ ইয়র্কের মেডিকেল কলেজে তিনি তার পড়াশোনা শুরু করেন। ডাক্তার হওয়ার পরে তিনি রুগী দেখতে শুরু করেন এবং রুগী দেখতে যখন তিনি শুরু করেন তখন ডক্টর সল্ক এটা রিয়েলাইজ করেন যে এইভাবে একজন পেশেন্টকে দেখতে তার মোটেই ভালো লাগে না। হোয়াট হি ওয়ান্টস টু ডু ইজ একজন পেশেন্টকে অ্যাট আ টাইম ট্রিট না করে তিনি চান যে অ্যাট আ টাইম লক্ষ লক্ষ পেশেন্টকে যাতে তিনি ট্রিট করতে পারেন এবং তাদের সুস্থ করে তুলতে পারেন। কিন্তু রেসিডেন্সির সময় তাকে তো পেশেন্ট দেখতেই হবে। যাই হোক, তার রেসিডেন্সি কমপ্লিট হয় এবং তখন 1941 সাল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একেবারে তুঙ্গে। এবার সেই সময় ডক্টর জোনাস সল্কের রেসিডেন্সি শেষ হওয়ার পর তার সামনে দুটো অপশন। এক, হয় তুমি ওয়ার ফ্রন্টে জয়েন করো, মানে তুমি বর্ডারে যাও, সেখানে গিয়ে সৈন্যদের ট্রিটমেন্ট করো এবং সেখানে যা যা প্রয়োজন ডাক্তারের করা সেগুলো করো, না হলে ইউ টেক আপ আ সায়েন্টিফিক টাস্ক, একটা রিসার্চ তুমি হাতে তুলে নাও, একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো এবং দেশে রিসার্চ করে সেই প্রশ্নের উত্তর তুমি বের করো, একটা সলিউশন বের করো। ডক্টর জোনাস সল্ক বিইং দ্য জিনিয়াস দ্যাট হি ওয়াজ, তিনি ভাবলেন ওয়াই নট বোথ, আমি দুটোই একসঙ্গে কেন করতে পারবো না। এবং যেমন ভাবা তেমন কাজ, তিনি চলে গেলেন ইউনিভার্সিটি অফ মিশিগানে এবং সেখানে ডক্টর থমাস ফ্রান্সিসের সঙ্গে কাজ করতে শুরু করলেন ডক্টর জোনাস সল্ক এবং তারা দুজনে মিলে একটা ফ্লু ভ্যাকসিন তৈরি করলেন, যে ফ্লুটার জন্য সেই সময় বর্ডারে প্রচুর মার্কিন সৈন্যরা মারা যাচ্ছিলেন, অসুস্থ হয়ে পড়ছিলেন এবং সেই ফ্লু আবিষ্কার করে তিনি চলে গেলেন বর্ডারে এবং প্রচুর সৈন্যরা ওই ফ্লু ভ্যাকসিনটা নেবার পরে কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন। লাখ লাখ সৈন্যদের প্রাণ বাঁচালেন ডক্টর জোনাস সল্ক। এরপরে ডক্টর জোনাস সল্কের টার্গেট হচ্ছে পোলিও। হয়ে গেছে ফ্লু, এইবার আমাকে পোলিওকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে, পোলিওর ভ্যাকসিন তৈরি করতে হবে। কিন্তু ভাবলেই তো আর এটা করা যাবে না। এবার এই যে সময়টার কথা আমি বলছি, এই সময়টাতে আমেরিকাতে পোলিও রীতিমতো একটা মহামারীর চেহারা নিয়েছে। এমন পরিস্থিতি যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তুঙ্গে, সেই সময় মার্কিন সরকারকে ভাবতে হচ্ছে যে পোলিওর জন্য আমাদের কিছু একটা করতেই হবে, না হলে এরপর গোটা দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সবে সেই দেশ তখন একটা ডিপ্রেশন থেকে বেরোচ্ছে, মার্কিন সরকারের কাছে তখন অত টাকা পয়সা নেই যে তারা পোলিওর জন্য রিসার্চ ফান্ড করতে পারবে। তাহলে কি করা যেতে পারে? এইখানেই আসছেন সেই মার্কিন প্রেসিডেন্ট তখন FDR, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এবার ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নিজে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন 1920-র দশকে, অ্যান্ড দ্যাট ওয়াজ প্রবাবলি আ টার্নিং পয়েন্ট ফর পোলিও। তিনি পোলিওতে আক্রান্ত হয়েছিলেন 1920-র দশকে। এইবার তিনি যখন প্রেসিডেন্ট, তখন পোলিও এরকম মহামারীর আকার নিয়েছে, তার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের সরকার একটা ক্যাম্পেইন লঞ্চ করলো, মার্চ অফ ডাইমস। এইখানে গোটা আমেরিকার মানুষের কাছে সেখানকার সরকারের আবেদন যে তোমাদের কাছে যা ডাইমস আছে, পকেট চেঞ্জ যা আছে, সেটা তোমরা দান করো, মানে টাকা দিতে হবে না, পয়সা দাও। এবং ইট ওয়াজ আ হিউজ সাকসেস, বলা যেতে পারে ইতিহাসে এটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কিক স্টার্টার ক্যাম্পেইন। প্রচুর মানুষ এগিয়ে এসে তাদের পকেট চেঞ্জ দান করলেন, বিশেষ করে বাচ্চারা। কারণ আপনারা জানেন যে বাচ্চারা, আমরা এখানেও যেটা দেখি, 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন নিয়ে সেগুলো জমায়। এবার সেই সমস্ত টাকা পয়সা নিয়ে বাচ্চারা বেরিয়ে এলো, প্রচণ্ডভাবে এই মার্চ অফ ডাইমসকে প্রমোট করা হয়েছিল এবং দেখা গেল কয়েক দিনের মধ্যে আমেরিকার সরকারের কাছে মিলিয়ন্স অফ ডলার্স জমা পড়েছে এবং খুব বেশি সময় লাগলো না, ডক্টর জোনাস সল্কের নাম উঠে এলো যে তিনি এরকম একটা ফ্লু ভ্যাকসিন তৈরি করেছেন যেটা দিয়ে হাজার হাজার সৈন্যর প্রাণ বাঁচানো গেছে। তো ডক্টর জোনাস সল্ককে সরকারের তরফ থেকে ফান্ডিং দিয়ে বলা হলো, এই তোমার একমাত্র কাজ, তুমি পোলিও ভ্যাকসিন তৈরি করো, আবিষ্কার করো, তার জন্য রিসার্চ করো, অফিস, ইকুইপমেন্টস, তোমার টিম, সমস্ত কিছু তাকে দেওয়া হলো। কিন্তু সরকার তো একজনের ওপরে সবটা বাজি লাগাতে পারবে না, অতএব ফান্ডিং পেলেন আরও একজন ডাক্তার, ডক্টর অ্যালবার্ট সেবিন। এইবার দেখা গেল যে সেবিন এবং সল্ক, তারা দুজনে ঠিক যে পদ্ধতিতে পোলিও ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন সেটা একদম ডিরেক্ট অপোজিট। যেখানে ডক্টর জোনাস সল্ক চেষ্টা করছেন একটা ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন তৈরি করতে, অন্যদিকে সেবিনের চেষ্টা ছিল, তিনি চেষ্টা করছিলেন একটা লাইভ ভ্যাকসিন বানানোর। লাইভ ভ্যাকসিন মানে হচ্ছে
পোলিও ভাইরাসেরই একটা দুর্বল ফর্ম, সেম ভাইরাস কিন্তু তার একটা দুর্বল ফর্ম তৈরি করে সেটাকে আপনার শরীরে ঢুকিয়ে দেওয়া হবে। উদ্দেশ্য হচ্ছে দুর্বল ভাইরাসটাকে আপনার শরীর ফাইট অফ করতে পারবে, তার সঙ্গে লড়াই করতে পারবে এবং তাকে পরাজিত করতে পারবে, অ্যান্ড ইন দ্য প্রসেস আপনার শরীরে ওই ইমিউনিটিটা তৈরি হবে, যার মাধ্যমে যদি শক্তিশালী ফর্ম অফ দ্য পোলিও ভাইরাস আপনার শরীরে ঢোকে তাহলেও আপনার শরীর তাকে পরাজিত করতে পারবে। কিন্তু এখানে একটা রিস্ক রয়েছে। রিস্কটা হলো এমন কোনো মানুষ যদি থাকেন যার শরীরে অলরেডি এরকম কোনো কন্ডিশন রয়েছে বা কোনো অসুখ রয়েছে যার ফলে তার শরীরের ইমিউনিটি অলরেডি কম্প্রোমাইজড, ইমিউনিটি অলরেডি খুব একটা বেশি নেই, ইমিউনিটি দুর্বল, তার শরীরে যদি আপনি সেই উইকার ফর্ম অফ দ্য ভাইরাসটা ঢুকিয়ে দেন তাহলে চান্সেস আর তার শরীর সেই ভাইরাসটাকে ফাইট অফ করতে পারবে না, এবং যার এই রোগটা ছিল না তারও এই রোগটা হয়ে যাবে ওই উইকার ফর্ম অফ দ্য ভাইরাস শরীরে প্রবেশ করার ফলে। জোনাস সাল্ক একটা ভ্যাকসিন তৈরি করলেন এবং প্রথমেই জোনাস সাল্ক যে কাজটা করেছিলেন উইচ ওয়াজ ভেরি রিস্কি, তার স্ত্রী এবং তার সন্তানদের ওপর তিনি প্রথম ইনজেক্ট করেন। এরপরে তাহলে কি করতে হবে? এরপরে হবে মেডিকেল টেস্ট। শুধুমাত্র 4-5 জনের উপরে টেস্ট করে তো বোঝা যাবে না, হাজার হাজার মানুষের উপরে টেস্ট করতে হবে। গোটা দেশ জুড়ে, গোটা আমেরিকা জুড়ে 1.8 মিলিয়ন ভ্যাকসিন পায়োনিয়ার্স যারা ভলেন্টিয়ার্স তারা এগিয়ে এলেন এবং তারা বললেন যে আমাদের ওপরে টেস্ট করো, আমাদেরকে ভ্যাকসিনটা দাও। সেই ডক্টর থমাস ফ্রান্সিস এবং ডক্টর জোনাস সাল্ক দুজনে মিলে গাইড করে এই গোটা মেডিকেল টেস্টটা করলেন এবং 1.8 মিলিয়ন মানুষকে, যার মধ্যে প্রচুর বাচ্চারা ছিল, তাদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়। মেডিকেল টেস্টের সমস্ত ডেটা সবকিছু পরীক্ষা করার পর ডক্টর সাল্ক এবং ডক্টর ফ্রান্সিস দুজনে মিলে ঠিক করেন যে ঠিক আছে, ইটস নট পারফেক্ট, 100% পারফেক্ট এটা নয়, কিন্তু এটা সেফ এবং এফেক্টিভ, এটা কাজ করে এবং এটা সুরক্ষিত, এর মাধ্যমে কারোর কোনো খারাপ কিছু হওয়ার নেই। ফাইনালি 1955 সালে এটা ঘোষণা করা হয় যে আমেরিকাতে পোলিওর ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, অ্যান্ড ইট ওয়াজ আ হিউজ নিউজ। পোলিওর মতো একটা ভয়ঙ্কর রোগের সঙ্গে লড়াই করার পন্থা বের করা গেছে। বেশ ভালো কথা, কিন্তু শুধুমাত্র বের করলেই তো হবে না, এবার তাহলে ভ্যাকসিন তৈরি করতে হবে। ডক্টর জোনাস সাল্ককে এই সময় বলা হয় আপনি আপনার ভ্যাকসিনের প্যাটেন্ট নেবেন, তো আপনি প্যাটেন্ট নেবেন এবং সেই প্যাটেন্ট তারপর আপনি বিক্রি করবেন, তার মাধ্যমে প্রতিটা মানুষ যারা এই ভ্যাকসিন নেবেন প্রত্যেকটা ভ্যাকসিনের জন্য আপনি টাকা পাবেন। এবং হিসেব করে দেখা হয় যে সেই সময় ডক্টর জোনাস সাল্ক যদি এটা প্যাটেন্ট করতেন এবং পোলিও ভ্যাকসিন প্যাটেন্ট করে যদি বিক্রি করতেন, সেটার দাম হতো মোটামুটি $7 বিলিয়ন। $7 বিলিয়ন, হি উড হ্যাভ বিন আ বিলিয়নিয়ার। কিন্তু এর উত্তরে ডক্টর জোনাস সাল্ক অত্যন্ত ইন্সপায়ারিং একটা কথা বলেছিলেন। একজন ব্রিলিয়ান্ট মানুষই মনে হয় এইরকম হাম্বল কথা বলতে পারেন, এবং তিনি বলেছিলেন যে আমি কিচ্ছু প্যাটেন্ট তো করবই না। কি করে আপনারা প্যাটেন্ট করার কথা বলছেন? সূর্যকে কি প্যাটেন্ট করা যায়? Could you patent the sun? So this is for all. আমি কোনো প্যাটেন্ট করব না, আমার টাকা পয়সা চাই না, আমি আমার কাজটা করতে পেরেছি, এতেই আমি খুশি। ভালো কথা। এবার মার্কিন সরকারের তরফ থেকে 5টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে গ্রিন ফ্ল্যাগ দেওয়া হয় যে ঠিক আছে, তোমরা এই ভ্যাকসিন তৈরি করবে, ম্যানুফ্যাকচার করতে হবে মাস স্কেলে, যাতে সবাইকে ভ্যাকসিনটা দেওয়া যায়। 5টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেই কাজ করতে শুরু করে, যার মধ্যে একটি কোম্পানির নাম কাটার ফার্মাসিউটিক্যাল। এবার এই কাটার ফার্মাসিউটিক্যাল করে একখানা ব্লান্ডার। এরা ছিল ইনএক্সপিরিয়েন্সড, এত জিনিস তৈরি করা, এরকম মাস স্কেলে উৎপাদন করার মতো এক্সপিরিয়েন্স তাদের ছিল না। এবং ডক্টর জোনাস সাল্ক যে ধরনের নির্দেশ লিখে দিয়েছিলেন যে যেভাবে ভ্যাকসিনটা তৈরি করতে হবে, সেটাও তারা ঠিক করে ফলো করতে পারেনি, যার ফলে তারা ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনের জায়গায় একটা লাইভ ভ্যাকসিন তৈরি করে। সেই ভ্যাকসিন প্রচুর মানুষকে দেওয়া হয়, এবং যেহেতু এটা লাইভ ভ্যাকসিন, অ্যাকচুয়ালি ওই ভাইরাসের একটা লাইভ ভার্সন মানুষের শরীরে ঢুকছে। কাটার ফার্মাসিউটিক্যালের ভ্যাকসিনটা নেওয়ার পরে আমেরিকায় প্রচুর মানুষের পোলিও হয়, অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ওয়াজ, ন্যাচারালি পোলিও হলে পোলিও যতটা সিভিয়ার হয়, কাটার ফার্মাসিউটিক্যালের ওই কেমিক্যালি তৈরি করা পোলিওর লাইভ ভার্সনটা মানুষের শরীরে যাওয়ার পর দেখা যায় ওই পোলিওটা আরও সিভিয়ার, আরও সাংঘাতিকভাবে তার আক্রমণ মানুষের উপরে নেমে আসছে। এবং কাটার ফার্মাসিউটিক্যালের এই ব্লান্ডারটার ফলে প্রায় 40,000 মানুষের পোলিও হয়েছিল আমেরিকাতে, যার মধ্যে 10 জন মারাও গিয়েছিলেন এবং 200 জনেরও বেশি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, এবং এর মধ্যে বেশিরভাগই ছিলেন বাচ্চারা।
তো এই পরিস্থিতি হওয়ার সঙ্গে সঙ্গে যদিও মার্কিন সরকার খুব তাড়াতাড়ি ব্যাপারটা রেকটিফাই করে, কয়েকদিনের মধ্যে ওই কাটার ফার্মাসিউটিক্যালের যত ভ্যাকসিন ছিল সমস্ত কিছু মার্কেট থেকে তুলে নেওয়া হয়, কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গেছে। এর মাধ্যমে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর অবিশ্বাস তৈরি হলো ভ্যাকসিন নিয়ে। এবার ডক্টর জোনাস সাল্ক তখন বোঝাতে চাইছেন মানুষকে যে দেখুন, কাটার ফার্মাসিউটিক্যাল ঠিক করে নির্দেশ মানেনি, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি যে ভ্যাকসিনটা তৈরি করেছি সঠিকভাবে তৈরি করলে এটা সেফ, এটা এফেক্টিভ, আপনার কিছু হবে না। কিন্তু মানুষের মধ্যে যে অবিশ্বাসটা তৈরি হয় তার ফলে একটা প্রচন্ড পাবলিক আউটরিচ সামনে আসে এবং মানুষের চাপে পড়ে সরকার বাধ্য হয় ওই ভ্যাকসিন রিপ্লেস করতে। ডক্টর জোনাস সাল্কের ভ্যাকসিন ইউজ করা যাবে না, এইটা মানুষ দাবি তুলতে শুরু করেন, কারণ একটা সাংঘাতিক ভয়ের পরিস্থিতি তখন মানুষের মধ্যে। এইবারে আবার মঞ্চে অবতীর্ণ হন ডক্টর অ্যালবার্ট সেবিন। তিনি সেই যে লাইভ ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছিলেন। এবার মানুষের চাপে পড়ে যখন মানুষজন বলছেন যে সল্কের ভ্যাকসিন আমরা নেব না, অ্যালবার্ট সেবিনের সেই ভ্যাকসিনকে সরকার মার্কেটে চালাতে শুরু করে। লাইভ ভ্যাকসিন, যেখানে আপনার রোগটা না থাকলেও রোগটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ন্যাচারালি অকারিং পোলিও, ন্যাচারালি যে পোলিওটা মানুষের হতো সেটা কমতে শুরু করলো। সল্ক, সেবিন দুজনেরই ভ্যাকসিন ইউজ হচ্ছে, আস্তে আস্তে ওই রেটটা কমছে। বাই 1979 সালে আমেরিকায় বলা হলো ন্যাচারালি অকারিং পোলিও 0। ন্যাচারালি মানুষের আর পোলিও হচ্ছে না, পোলিও শেষ। কিন্তু যেহেতু সেবিনের এই ভ্যাকসিনটার ফলে পোলিও হওয়ার একটা চান্স থেকেই যায়, তাই ওই ভ্যাকসিনটা নেওয়ার জন্য তখনও পর্যন্ত বছরে 6টা বা 8টা করে পোলিওর কেস আমেরিকাতে তখনও উঠে আসতে শুরু করে। ডক্টর জোনাস সাল্ক তখন থেকে কিন্তু লড়াই করে যাচ্ছেন এবং তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে আমার ভ্যাকসিনটাই যদি শুধু ব্যবহার করা হতো তাহলে এই 1979-এর মধ্যে কিন্তু আর কোনোভাবেই পোলিও হতো না, পোলিও সম্পূর্ণ ইরাডিকেটেড হয়ে যেত আমেরিকা থেকে। কিন্তু তোমরা এমন একটা ভ্যাকসিন ব্যবহার করছো যার মাধ্যমে পোলিও থাকার চান্স থেকে যাচ্ছে এবং সেটার জন্য বছরে 6টা থেকে 8টা পোলিও কেস আমাদের এখনো দেখতে হচ্ছে। তো সেবিনের এই লাইভ ভ্যাকসিনটা ব্যবহার করা বন্ধ করো। সেবিন এবং সল্ক তারা একেবারে দুজনে বিটার রাইভালে পরিণত হয়, দুজনেই দুজনের ভ্যাকসিনকে প্রচন্ড পরিমাণে গালিগালাজ করতে শুরু করে। ডক্টর জোনাস সাল্ক মেড ইট আ লাইফ মিশন যে আমার সেফ ভ্যাকসিন ইউজ করো। মানে ভাবুন, মানুষের এই যে রিয়াকশন, আউটরেজের জন্য রিস্কি জিনিসটা তারা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এই জিনিসটা ডক্টর জোনাস সাল্ক কিছুতেই মেনে নিতে পারছেন না, তো তিনি সারা জীবন এটা নিয়ে ফাইট করে গেছেন। ফাইনালি 1990-এর দশকে এসে আমেরিকার বোধোদয় হয় এবং আমেরিকান সরকার বলে যে না, সেবিনের ভ্যাকসিনে পোলিও হওয়ার রিস্ক যেহেতু থেকে যাচ্ছে এটা সম্পূর্ণ বন্ধ, শুধুমাত্র ডক্টর জোনাস সাল্কের ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনটাকেই আমরা ব্যবহার করব। এখন আপনি গোটা পৃথিবীতে কোথাওই, অলমোস্ট কোথাও ডক্টর অ্যালবার্ট সেবিনের ওই লাইভ ভ্যাকসিনের ব্যবহার দেখতে পাবেন না। সব জায়গাতেই কিন্তু ওই ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনই ব্যবহার করা হয়। 90-এর দশকে এসে ফাইনালি ডক্টর জোনাস সাল্ক তার এই মিশনে সাকসেসফুল হয়েছিলেন। কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে, ইন্সপায়ারিং কিনা সেটাও কিন্তু বলবেন। পরের দিন আবার এইরকমই একটা খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমী। 5 মিনিটের গল্পে দেখতে ভুলবেন না। ভালো থাকবেন।